সেদিন বিকেলটা অন্যদিনের মতোই ছিল। আমি আর আমার সবচেয়ে কাছের বন্ধু ইমন বসেছিলাম আমাদের পাড়ার পুরনো চায়ের দোকানে। শীতের হালকা ঠান্ডা, ধোয়া ওঠা চা আর গল্প, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। ইমন হঠাৎ বলল, দোস্ত, একটা খবর আছে। আমি হেসে বললাম, কি খবর? আবার নতুন কোনো প্রেম নাকি? আরে না, আমার বড় ভাই সুমনের বিয়ে ঠিক হয়েছে। আমি অবাক হয়ে বললাম, সত্যি? কবে? আর মাত্র 3 দিন পর। আমি খুশি হয়ে বললাম, ওয়াও, তাহলে তো অনেক মজা হবে। ভাবি কেমন? ইমন হালকা হেসে বলল, ভালোই, আর দেখতেও বেশ সুন্দর। নাম নীলা, খুব শান্ত ভদ্র মেয়ে। একবার দেখেছি। তোকে কিন্তু আসতেই হবে। আবার বলিস না যে দাওয়াত দেয়নি। আমি মাথা নেড়ে বললাম, অবশ্যই আসব। আর আমাকে দাওয়াত দেওয়া লাগবে না। তোর ভাইয়ের বিয়ে মানে নিজের ভাইয়ের বিয়ে। আর আঙ্কেল আন্টিকেও নিয়ে আসিস। ইনশাল্লাহ। 3 দিন পর আমরা সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে ইমনের বাসায় গেলাম। গিয়ে জানতে পারি বর নাকি আমাদের সাথে যাবে না। অফিসে একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই সকালেই সে অফিসে চলে গিয়েছে। সবাই অনেক মানা করেছে, কিন্তু সে শুনেনি। বলেছে সবাই চলে যেতে সে সময় মতো পৌঁছে যাবে। বিয়ের দিন এমন একটা কাজ কে বা মানবে? সারা জীবনই তো পড়ে আছে কাজ করার জন্য। এসব বলে আঙ্কেল অনেক রাগারাগি করলেন। তারপর সবাইকে অনুমতি দিলেন একে একে যাওয়ার জন্য। তারপর আমরা চলে গেলাম কনের বাড়িতে। বাড়িটা বেশ বড়, চারিদিকে লাইট দিয়ে সাজানো, গেটে ফুলের তোড়া, ভেতরে মানুষের ভিড়, হাসি আনন্দ উচ্ছ্বাস সব মিলিয়ে একটা উৎসবের পরিবেশ। আমি ইমনের পাশেই ছিলাম। হঠাৎ ইমন বলল, দোস্ত চল, তোকে ভাবিকে দেখাই। ওকে চল। আমরা একটু দূরে দাঁড়িয়ে দেখলাম মেয়েদের ভিড়ের মাঝে বসে আছে কোণে। হালকা খয়েরি রঙের শাড়ি, মাথা নিচু, মুখে কোনো অতিরিক্ত মেকআপ নেই, তবু ওকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। কিন্তু জানি না কেন ওর চোখে একটা অদ্ভুত ভয় আর অস্থিরতা দেখলাম। আমি ইমনকে বললাম, দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ রে, একেবারে 10-এ 10। আমি এবার ভ্রুকুচকে বললাম, ওহো, ভাবসাব তো ভালো লাগছে না তোর। ব্যাপার কি? ভাইয়ের বউয়ের এত প্রশংসা? আরে ধুর বেটা, যেটা সত্যি সেটা বলবো না। আর তাছাড়া একমাত্র ভাবি বলে কথা, একটু এদিক সেদিক হলে ক্ষতি কি? ভাইয়া যদি জানতে পারে তাহলে লাথি একটাও মাটিতে পড়বে না। সেটা তখন দেখা যাবে। আমি আর কিছু বললাম না, শুধু দূর থেকে তাকিয়ে রইলাম। সময় যাচ্ছিল, সবাই অপেক্ষা করছিল বরের জন্য, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বর আসছে না। চারিদিকে ফিসফাস শুরু হলো। হঠাৎ দেখলাম ইমনের বাবা ফোন হাতে নিয়ে কাঁপছেন। তার মুখ সাদা হয়ে গেছে। কিছুক্ষণ পর তিনি বসে পড়লেন। চারিদিকে কান্নার শব্দ শুরু হলো। আমি ইমনকে বললাম, কি হয়েছে? ইমন ফোন কানে দিয়ে কিছু শুনছিল, তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে আমি এমন একটা ভয় দেখলাম যা আগে কখনো দেখিনি। সে আস্তে বলল, ভাইয়া পালিয়ে গেছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। মানে? সে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। এইমাত্র কল করে আমাকে এবং আব্বুকে জানালো সে নাকি আসবে না। আমি কিছুক্ষণ কথা বলতে পারলাম না। চারিদিকে তখন কান্না। নীলার মা চিৎকার করে কাঁদছে। নীলার বাবা মাথা নিচু করে বসে আছেন। আর নীলা, সে এক কোণে বসে আছে। তার চোখ দিয়ে শুধু নীরবে পানি পড়ছিল। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নীরব কান্না। সেই দৃশ্যটা আমি কোনোদিন ভুলতে পারবো না। হঠাৎ 2 পরিবারের বড়রা একসাথে বসল। সবাই একটা কথাই বলছিল, মেয়েটার মানসম্মান বাঁচাতে হবে। একজন বলল, ইমন তো আছে, সুমনের ছোট ভাই। ইমন যদি বিয়ে করে তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি ইমনের দিকে তাকালাম। ইমন স্থির হয়ে বসে আছে। তারপর সে বলল, না, আমি পারবো না। সবাই অবাক। ইমন চোখ বন্ধ করে বলল, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। 6 বছরেরও বেশি রিলেশন আমাদের। আমি তাকে ঠকাতে পারবো না। সবাই চুপ হয়ে গেল, কেউ কিছু বলল না। হঠাৎ ইমন আমার দিকে তাকালো।
তার চোখে অসহায়তা। সে বলল, আবির? আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চায়। সে আমার হাত ধরে বলল, দোস্ত, তুই করে নে। আমি যেন বিদ্যুৎ খেয়ে উঠলাম। কি বলছিস তুই? প্লিজ দোস্ত, মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। আমি মাথা নাড়লাম। না, এটা সম্ভব না। আমি কোনো অপরিচিত মেয়েকে এভাবে বিয়ে করতে পারবো না। আমার বুক ধকধক করছিল। সবাই তখন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আব্বু সামনে এসে দাঁড়ালেন। তিনি শান্ত গলায় বললেন, আবির, কখনো কখনো নিজের জন্যে না, অন্যের জন্যে সিদ্ধান্ত নিতে হয়। একটা মেয়ের জীবন বাঁচাতে পারলে এর চেয়ে বড় কাজ আর কিছু নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ভেতরে যুদ্ধ শুরু হলো। একদিকে নিজের জীবন, অন্যদিকে একটা মেয়ের সম্মান। আমি ধীরে ধীরে নীলার দিকে তাকালাম। সে এখনও মাথা নিচু করে বসে আছে। আমার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি হলো। আমি চোখ বন্ধ করলাম। তারপর ধীরে ধীরে বললাম, ঠিক আছে, আমি রাজি। সব কিছু খুব দ্রুত ঘটল। কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই, শুধু একটা নীরবতা। নীলা আমার পাশে বসেছিল। সে একবারও আমার দিকে তাকায়নি। কাজী সাহেব বললেন, কবুল বলুন। আমার গলা যেন শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, কবুল। নীলা কিছুক্ষণ চুপ ছিল। তারপর খুব আস্তে বলল, কবুল। সেই মুহূর্তে একটা অপরিচিত মেয়ে আমার স্ত্রী হয়ে গেল। তারপর সকল নিয়মকানুন শেষে বউ নিয়ে বাসায় ফিরলাম। আব্বু আম্মু অনেক খুশি। দেখে মনে হচ্ছে আমি বিশ্ব জয় করে ফেলেছি। বাসায় ফেরার পর আমাকে এবং নীলাকে অন্য একটা রুমে রাখা হলো। তারপর আমার সব বন্ধুরা মিলে আমার রুম সাজালো। আমি অনেকবার মানা করলাম, কিন্তু ওরা শুনল না। ওইদিকে ইমুনের তো যেন ঈদ লেগেছে। হারামিটা অনেক খুশি। আজকে হারামি এবং হারামিটার ভাইয়ের জন্য আমার এই অবস্থা। কেন যে গেলাম এই বিয়েতে? তাহলে আজ এত কিছু হতো না। তারপর নীলাকে পাঠানো হলো বাসর ঘরে। রাত 11টা। ঘড়ি কাটা যেন আজ খুব ধীরে চলছে। প্রতিটা সেকেন্ড আজ আমার কাছে অস্বস্তিকর লাগছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমি। বন্ধুরা সবাই একে একে আমাকে ঠেলে দিচ্ছে। ইমন পিছন থেকে ধাক্কা দিয়ে বলল, যা দোস্ত, আজ থেকে নতুন জীবন শুরু। চুপ কর শালা, তোর জন্য আজ আমার এই অবস্থা। ইমন হাসতে হাসতে বলল, পরে আমাকেই ধন্যবাদ দিবি, লিখে রাখ। আমি কিছু বললাম না, শুধু দরজার দিকে তাকিয়ে রইলাম। দরজার ওপাশে বসে আছে একটা মেয়ে, যে আজ থেকে আমার স্ত্রী, কিন্তু এখনও পুরোপুরি অপরিচিত। আমি ধীরে ধীরে দরজা খুললাম। ঘরে ঢুকতেই ফুলের গন্ধ নাকে এলো। পুরো ঘরটা সাজানো, বিছানার ওপর লাল গোলাপ ছড়ানো। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। নীলা বিছানার এক কোণে বসেছিল, মাথা নিচু, হাত দুটো একসাথে জড়িয়ে রেখেছে। আমি দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। জীবনে অনেক মেয়ের সাথে কথা বলেছি, বন্ধু, ক্লাসমেট, পরিচিত, কিন্তু আজ কথা বলতে ভয় লাগছে, কারণ এই মেয়েটা এখন আমার দায়িত্ব। আমি ধীরে ধীরে বিছানার অন্য পাশে গিয়ে বসে পড়লাম। ঘরে সম্পূর্ণ নীরবতা। হঠাৎ নীলা উঠে দাঁড়ালো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর সে নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করল। আমি যেন শক খেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললাম, এই, আপনি কি করছেন? নীলা মাথা নিচু করে বলল, আপনি আমার স্বামী, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। তার কণ্ঠ কাঁপছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই জিনিসটা আমি আশা করিনি। আমি বললাম, প্লিজ এসব করবেন না, এতে আমি অস্বস্তি বোধ করছি। তার কণ্ঠে এতটা সম্মান আর দায়িত্ব ছিল যে আমার বুকের ভেতর হালকা ব্যথা অনুভব করলাম। আমি বুঝলাম সে আমাকে স্বামী হিসেবে নয়, একটা দায়িত্ব হিসেবে দেখছে, হয়তো বাধ্য হয়ে। আমি ধীরে বললাম, বসুন। সে আবার বিছানার কোণে বসল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আপনি ভয় পাচ্ছেন? সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। আমি আবার বললাম, ভয় পাওয়ার কিছু নেই।
আমি আপনাকে কোনো কষ্ট দেব না। আপনি চাইলে এই সম্পর্কটাকে সময় দিতে পারেন। নীলা ধীরে প্রথমবার আমার দিকে তাকালো। তার চোখে পানি চিকচিক করছে। আচ্ছা হয়েছে, আমি তা কখনো ভাবিনি। আমি আস্তে বললাম, আমিও ভাবিনি। আমরা দুজনেই হালকা হেসে ফেললাম। হাসিটা ছিল কষ্টের কিন্তু সত্যি। হঠাৎ নীলা বলল, আপনি চাইলে আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে বাধ্য নন। আমি অবাক হয়ে বললাম, মানে? আপনি শুধু আমার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন, যেইটা আপনার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে। তার জন্যে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনি যদি কখনো মনে করেন আপনি মুক্ত থাকতে চান, আপনি তা করতে পারবেন। আমি কখনো কোনো অভিযোগ করব না। তার কথাটা আমার বুকের ভেতর আঘাত করল। মানে সে নিজেকে আমার জীবনের বোঝা ভাবছে। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, আপনি কি আমাকে এতটাই খারাপ মানুষ ভাবেন? না না, আমি তা বলিনি। আমি শান্ত গলায় বললাম, দেখুন, সময় লাগবে, আপনারও আমারও। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কোনো বোঝা নন। নীলা চুপ করে রইল। তার চোখে এবার অন্যরকম একটা অনুভূতি দেখলাম, সম্ভবত স্বস্তি। আমি বললাম, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাবো। নীলা সাথে সাথে বলল, না, আপনি বিছানায় ঘুমান, আমি নিচে ঘুমাবো। আমি হালকা হেসে বললাম, আমরা কি এভাবে সারা রাত তর্ক করব? সে চুপ করে গেল। শেষে আমরা বিছানার দুই পাশে দূরত্ব রেখে শুয়ে পড়লাম। আমাদের মাঝে অনেকটা ফাঁকা জায়গা ছিল, কিন্তু সেই ফাঁকা জায়গা থেকেও বড় ছিল আমাদের অচেনা দূরত্ব। ঘুমানোর আগে শেষবার আমি তার দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে আছে। আমি ধীরে চোখ বন্ধ করলাম। জীবনটা আজ নতুন পথে হাঁটা শুরু করলো। সকালে ঘুম ভাঙল আম্মুর ডাকে। আবির, ওঠ, অনেক কাজ। আমি চোখ খুলে দেখলাম নীলা নেই। আমি উঠে বাইরে গেলাম। দেখলাম নীলা রান্নাঘরে আম্মুর পাশে দাঁড়িয়ে আছে। সে শাড়ি পরেছে, মাথায় হালকা করে ওড়না দেওয়া। আম্মু হাসি মুখে বলছেন, আরে বৌমা, তোমাকে কিছু করতে হবে না। নীলা বলল, আম্মু আমাকে করতে দিন, আপনি একা আর কত করবেন? আমি দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলাম। আম্মুর মুখে যে সুখ দেখলাম, আমি বুঝলাম নীলা খুব সহজেই সবার মন জয় করে ফেলেছে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে? আজ বাসায় ছোট একটা অনুষ্ঠান রেখেছি, সব আত্মীয় আসবে। কি? এসব আবার কেন? ওমা, তুই আমার একমাত্র ছেলে, এভাবে হুটহাট করে বিয়েটা হলো। এখন যদি সবাইকে না বলি তাহলে বিষয়টা কেমন দেখা যায়? অবশেষে নীলাই তো এখন এই বাড়ির বউ, ওকে সবাই দেখবে না? আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ পর বাসা ভরে গেল মানুষে। সবাই আমাদের দেখতে এসেছে। আমি আর নীলা পাশাপাশি বসে আছি। নীলা খুব শান্তভাবে সবার সাথে কথা বলছে। কেউ বুঝতেই পারছিল না এই বিয়েটা কতটা হঠাৎ হয়েছে। হঠাৎ ইমন ঢুকলো। তার পাশে একটা মেয়ে। আমি ভ্রুকুচকে তাকালাম। ইমন হেসে বলল, তোর হবু ভাবি, মানে আমার গার্লফ্রেন্ড। বাহ, তুই তো বেশ খুশি। ইমন আমার কানে কানে বলল। তুইও কম খুশি না। আমি চোখ বড় করে বললাম, মার খাবি বলে দিলাম। নীলা আমাদের দিকে তাকিয়ে হালকা হাসছিল। সম্ভবত সে বুঝতে পারছিল আমরা খুব ভালো বন্ধু। সবাই চলে যাওয়ার পর আম্মু বললেন, আবির, আজ বিকেলে নীলাদের বাড়ি যেতে হবে। কেন? এটা নিয়ম, বিয়ের পর মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি যেতে হয়। আমি চুপ হয়ে গেলাম। আবার সেই বাড়ি যেখানে সব কিছু বদলে গিয়েছিল। আমি নীলার দিকে তাকালাম। সে চুপ করে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় আর অজানা অনুভূতি। আমি বুঝলাম আমাদের পথটা এখনও সহজ না, কিন্তু হয়তো এই পথেই লুকিয়ে আছে আমাদের গল্পের আসল শুরু। বিকেলের দিকে আমরা বের হলাম। আমি আর নীলা পাশাপাশি বসে আছি গাড়িতে, কিন্তু আমাদের মাঝে এখনও সেই অদৃশ্য দূরত্বটা আছে। আমরা কেউ কিছু বলছি না। আমি মাঝে মাঝে আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। সে জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখে কেমন যেন একটা অজানা ভয় আর সংকোচ। আমি বুঝতে পারছিলাম সে ভাবছে তার নিজের বাড়িতে ফিরে যাওয়াটা এখন
আগের মতো থাকবে না। গাড়ি ধীরে ধীরে গিয়ে থামলো তাদের বাড়ির সামনে। সেই একই বাড়ি, সেই একই গেট, কিন্তু আজ সব কিছু অন্যরকম। গাড়ি থামতেই দরজা খুলে বের হয়ে এলেন নীলার বাবা। তার চোখ আমার দিকে। তারপর তিনি হঠাৎ এগিয়ে আসে আমার হাত ধরে ফেললেন। তার হাত কাঁপছিল। ভালো মন্দ জিজ্ঞেস করলেন, আমিও ভালোভাবে উত্তর দিলাম। তারপর নীলার মা আসলেন। এসে কাঁদো কাঁদো স্বরে বললেন, বাবা, আমি তোমার কাছে অনেক ঋণী। আমি অপ্রস্তুত হয়ে বললাম, আন্টি প্লিজ এসব বলবেন না। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, আজ থেকে তুমি আমার জামাই না, আমার ছেলে। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। এত সম্মান আমি কখনো আশা করিনি। ভেতরে ঢুকতেই সবাই এসে আমাকে ঘিরে ধরল। আমিও ফর্মালিটিস অনুযায়ী ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তারপর শুরু হলো আপ্যায়ন। আমি জীবনে কখনো এত আপ্যায়ন পাইনি। টেবিল ভর্তি খাবার, পোলাও, কোরমা, রোস্ট, কাবাব, ফিরনি। নীলার মা বললেন, বাবা, এগুলো সব তোমার জন্য বানিয়েছি। আমি বললাম, আন্টি এত কষ্ট কেন করলেন? এটা কোনো কষ্ট না বাবা, এটা ভালোবাসা। আমি খেতে বসে বুঝতে পারছিলাম এই মানুষগুলো আমাকে কতটা সম্মান দিচ্ছে। আর সেই মুহূর্তে আমার মনে হলো আমি হয়তো ভুল সিদ্ধান্ত নেইনি। সেদিন আমরা সেখানেই থাকলাম। রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ নীলা পাশে এসে দাঁড়ালো। তারপর আসতে বলল, আজ আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছে সবাই। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি কখনো এই বিয়েটার জন্য আফসোস করেন? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, জানি না, কিন্তু একটা কথা জানি, আমি তোমাকে এবং তোমার পরিবারকে কষ্ট দিতে চাই না। নীলা আমার দিকে তাকালো। তার চোখে আজ প্রথমবার আমি স্বস্তির আভা দেখলাম, যেন এই কথাটা শোনার জন্যই সে অপেক্ষা করছিল। পরের দিন আমরা বাসায় ফিরে এলাম। ফিরে আসার পর ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করলো। নীলা পুরোপুরি সংসারে মন দিল। সকালে উঠে আম্মুর সাথে রান্নাঘরে সাহায্য করা, আব্বুর ওষুধ সময় মতো দেওয়া, আমার জন্য নাস্তা বানানো, সব কিছু নিখুঁতভাবে করতে লাগলো। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আব্বু আর নীলা বসে কথা বলছে। আব্বু হাসছেন। আমি অবাক হয়ে গেলাম, কারণ আব্বুকে এত খুশি আমি অনেক দিন পর দেখলাম। আম্মু একদিন আমাকে বললেন, আবির, মেয়েটা অনেক ভালো। আমি শুধু হালকা হেসে বললাম, হুম। কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেও সেটা বুঝতে পারছিলাম। নীলা শুধু দায়িত্ব পালন করছে না, সে এই পরিবারটাকে নিজের পরিবার বানানোর চেষ্টা করছে। একদিন বিকেলে ইমন ফোন দিল। দোস্ত, আজ রাতে আমাদের বাসায় আসবি? কেন? আজ আমার বিয়ের কথা ফাইনাল হবে। ওদের বাড়ি থেকে সবাই আসবে। তুই আর নীলা, মানে ভাবি, প্লিজ আসিস। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, সরি, আসতে পারবো না। কেন? এমনি ভালো লাগছে না। প্লিজ দোস্ত, এমন করিস না। তুই না আসলে খারাপ লাগবে। পরে আসব। ইমন জোরে বলল। না, আজকেই আসতে হবে, না হলে আমি অনেক কষ্ট পাব। আমি ফোন কেটে দিলাম। ঘুরে দেখি নীলা দরজার পাশে দাঁড়িয়ে আছে। সে সম্ভবত সব শুনেছে। সে আসতে বলল, আপনি কি যাবেন? জানি না। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুমি কি যেতে চাও? সে শান্ত গলায় বলল, আপনি গেলে আপনার সাথে যেতে আমার কোনো সমস্যা নেই। তার এই কথাটা শুনে আমার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হলো। সে নিজের ইচ্ছায় কথা বলছে না, সে আমার সিদ্ধান্তের ওপর ভরসা করছে। আমি ধীরে ধীরে বললাম, ওকে, তাহলে রেডি থেকো। নীলা হালকা মাথা নেড়ে চলে গেল। রাতে আমরা বের হলাম। নীলা হালকা নীল রঙের শাড়ি পরেছে। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। সে সত্যিই খুব সুন্দর, কিন্তু তার থেকে সুন্দর তার সরলতা। গাড়িতে বসে আমরা চুপ ছিলাম। হঠাৎ নীলা বলল, আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমি অবাক হয়ে বললাম, রাগ কেন? আপনার জীবনটা হঠাৎ বদলে গেছে আমার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, সব কিছু খারাপের জন্য হয় না, কিছু কিছু জিনিস ভালোর জন্যও হয়। নীলা আমার দিকে তাকালো। আমি জানালার বাইরে তাকালাম।
কিন্তু আমার ঠোঁটের কোণে হালকা হাসি ছিল। সম্ভবত আমার মন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। গাড়ি ধীরে ধীরে গিয়ে থামল ইমনের বাসার সামনে। আমার বুকের ভেতরে হালকা চাপা একটা অনুভূতি কাজ করছিল। এই বাসাটা আমার অনেক পরিচিত। কতদিন কত রাত আমরা এখানে বসে গল্প করেছি, কিন্তু আজ সব কিছু অন্যরকম লাগছে। আমি গাড়ি থেকে নামলাম, তারপর দরজা খুলে নীলার দিকে তাকালাম। সে আস্তে করে নামলো। আমরা একসাথে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই ইমন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। অবশেষে আসলি। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি। নীলা হালকা হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। ইমন হাসতে হাসতে বলল, আজ কিন্তু আপনাদের ছাড়া কিছুই পূর্ণ হতো না। নাটক কম কর। সে আমার কানে কানে বলল। আজ তোকে খুব স্মার্ট লাগছে। আমি চোখ রাঙালাম। সে হেসে ফেলল। তারপর আমরা ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুম ভর্তি মানুষ। ইমনের গার্লফ্রেন্ডের বাবা মা, আত্মীয় স্বজন সবাই এসেছে। সবাই আমাদের দিকে তাকালো। ইমন বলল, এই হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু আবির, আর এই হচ্ছে ভাবি। সবাই হাসি মুখে আমাদের সাথে কথা বলল। ইমনের গার্লফ্রেন্ডও এসে নীলার পাশে দাঁড়ালো। দুজন খুব সহজেই কথা বলা শুরু করলো। আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম। নীলা খুব স্বাভাবিকভাবে সবার সাথে মিশে যাচ্ছে। কেউ বুঝতেই পারছে না এই মেয়েটার জীবনে কত বড় ঝড় বয়ে গেছে। কিছুক্ষণ পর সবাই খেতে আসলো। খাবার টেবিল ভর্তি নানা রকম খাবার। ইমন আমার পাশে বসে বলল, দোস্ত কেমন লাগছে? ভালো। শুধু ভালো? আমি কিছু বললাম না। সে বুঝতে পারল আমি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। খাওয়া দাওয়া শেষ হতেই সদর দরজার কাছে একটা শব্দ হলো। সবাই সেদিকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। চুল এলোমেলো, মুখে দাড়ি, কাপড় ময়লা, চোখ ক্লান্ত। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চিনতে পারলাম ইমনের ভাই সুমন। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ইমন দাঁড়িয়ে গেল, তার চোখে আগুন। ইমন জোরে বলল, তুই এখানে কেন এসেছিস? সুমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর নেই। ইমন এগিয়ে গিয়ে বলল, তোর সাহস হলো কি করে এখানে আসার? সুমনের চোখে পানি। সে কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে। ইমন রেগে গিয়ে বলল, ক্ষমা? তুই জানিস তুই কি করেছিস? আমার কথাটা তো শোন। কি শুনবো? শোনার মতো কোনো পরিস্থিতি রেখেছিস তুই? সুমন ধীরে ধীরে বলল, আমি আমি একটা মেয়েকে ভালোবাসতাম। 2 বছর ধরে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু আমি আম্মুকে বলতে পারিনি। আমি ভয় পেয়েছিলাম, তাই বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম। আমার চোয়াল শক্ত হয়ে গেল। নীলা চুপ করে বসে আছে, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সুমন আবার বলল, কিন্তু সে সে আমাকে ঠকিয়েছে। সে আমার সব টাকা নিয়ে গিয়েছে, আমাকে গুন্ডা দিয়ে মারধর করিয়েছে। সে তার হাত দেখালো। আঘাতের দাগ এখনো আছে। সুমন কাঁদতে কাঁদতে বলল, আমি সব হারিয়ে ফেলেছি। ঘরটা নিস্তব্ধ, কেউ কিছু বলছে না। হঠাৎ সুমন নীলার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কাপা গলায় বলল, নীলা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। নীলা ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ শান্ত। তারপর সে আমার দিকে তাকালো। আবির ভাই আমার, তোর কাছেও ক্ষমা চাই। তুই আমার জায়গায় দাঁড়িয়ে আমার দায়িত্ব পালন করেছিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। হঠাৎ নীলা দাঁড়িয়ে গেল। সবাই তার দিকে তাকালো। সে শান্ত গলায় বলল, আপনার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। তার ঠোঁটে হালকা একটা হাসি। সে আমার দিকে তাকালো, তারপর বলল, আমি এখন খুব ভালো আছি। হয়তো আপনার কাছে থাকলে সেটা হতো না। আমি খুব অবাক হলাম নীলার কথা শুনে। তারপর আরও কিছুক্ষণ থেকে আমরা বের হয়ে এলাম। রাত হয়ে গেছে। রাস্তায় হালকা ঠান্ডা বাতাস বইছে। আমি আর নীলা পাশাপাশি হাঁটছি। কিছুক্ষণ কেউ কিছু বললাম না। হঠাৎ নীলা বলল, আপনি কি রাগ করেছেন? না। সেদিন যদি আপনি না থাকতেন। আমি থামিয়ে বললাম, থাক, এসব কথা আর তুলো না।
কিছুক্ষণ নীরবতা। তারপর আমি বললাম, তুমি কি এখনো অস্বস্তি বোধ করো? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, না। আমি তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমবার কোনো দূরত্ব নেই, কোনো সংকোচ নেই, শুধু শান্তি। সে ধীরে বলল, আমি চেষ্টা করছি এই সম্পর্কটা মন থেকে মেনে নিতে। আমার বুকের ভেতর হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। আমি ধীরে বললাম, আমিও। তাহলে? তাহলে কি? না, কিছু না। আমি হালকা মুচকি হেসে ওর হাতটা ধরলাম। তারপর হালকা একটা কিস দিলাম। নীলা বেশ অবাক, সাথে লজ্জাও পেল। এটা হচ্ছে ধীরে ধীরে মেনে নেওয়ার প্রথম ধাপ। এভাবেই পরবর্তী ধাপগুলোও পেরোতে চাই। ইনশাল্লাহ। এই বলে দুজনেই হাঁটতে লাগলাম। কিন্তু আজ আমাদের মাঝে আর সেই অচেনা দূরত্বটা নেই। হয়তো এই সম্পর্কটাই আমাদের নতুন শুরু। আমি আকাশের দিকে তাকালাম। মনে হলো জীবনটা হঠাৎ করেই সুন্দর হয়ে উঠছে। আর আমার পাশে হাঁটা মেয়েটা, সে আর শুধু দায়িত্ব নয়, সে এখন আমার জীবনের অংশ। কিছু সম্পর্ক হঠাৎ করেই শুরু হয়, কিন্তু সেই হঠাৎ শুরু হওয়া সম্পর্কই একসময় হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন ঠিকানা। আবির আর নীলার গল্পটা আমাদের শেখায়, ভালোবাসা সবসময় পরিকল্পনা করে আসে না, কখনো কখনো দায়িত্ব থেকেই জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা। সময়ের সাথে সাথে দূরত্ব কমে, অচেনা মানুষ হয়ে ওঠে নিজের মানুষ, আর সেই মানুষটাই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় শান্তি। আপনাদের কেমন লাগলো আজকের এই গল্পটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন। আর এমন আরও হৃদয় ছোঁয়া রোমান্টিক গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।